ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। প্রসিদ্ধ মণিকার রসময় সরকারের বাড়ি থেকে একটা বহুমূল্য জড়োয়ার নেকলেস চুরি গিয়েছে। সকালবেলা খবরের কাগজ পড়ার সময় বিস্তারিত খবরের অংশে খবরটা দেখেছিলাম। বেলা আন্দাজ ৮টার সময় টেলিফোন এলো। হ্যালো, ব্যোমকেশ বাবু? অপরিচিত ব্যগ্র কণ্ঠস্বর। বললাম, না, আমি অজিত। আপনি কে? টেলিফোন বলল, আমার নাম রসময় সরকার। ব্যোমকেশ বাবুকে একবার ডেকে দেবেন? নাম শুনে বুঝতে বাকি থাকলো না যে চোর ধরার জন্য ব্যোমকেশের ডাক এসেছে। বললাম, সে একটু বাথরুমে গিয়েছে, বেরোতে দেরি হবে। কাগজে দেখলাম আপনার দোকান থেকে নেকলেস চুরি গেছে। দোকান থেকে নয়, বাড়ি থেকে। আপনি অজিত বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বাবুর বন্ধু? হ্যাঁ, যা বলতে চান আমাকে বলতে পারেন। কিছুক্ষণ চুপ থেকে রসময় বললেন, দেখুন, যে নেকলেসটা চুরি গেছে তার দাম ৫৭,০০০ টাকা। সন্দেহ হচ্ছে বাড়ির একটা চাকর চুরি করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। পুলিশে অবশ্য খবর দিয়েছি, কিন্তু আমি ব্যোমকেশ বাবুকে চাই। তিনি ছাড়া নেকলেস কেউ উদ্ধার করতে পারবে না। বেশ, তো আপনি আসুন না। আপনি আস্তে আস্তে ব্যোমকেশও বাথরুম থেকে বেরিয়ে যাবে। রসময় একটু কাতরভাবে বললেন, দেখুন, আমি বেত রোগী, বেশি নড়াচড়া করতে পারি না। তার চেয়ে যদি আপনারা আসেন তো বড় ভালো হয়। যারা বিপদে পড়ে তারাই ব্যোমকেশের কাছে আসে, সে আগে কারো কাছে যায় না। আমি বললাম, বেশ, ব্যোমকেশকে বলবো। রসময়ের মিনতি আরো করুণ হয়ে উঠল। না না, বলা বলি নয়, নিশ্চয়ই আসবেন। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, বেশ। ধন্যবাদ ধন্যবাদ, এখনই গাড়ি পাঠাচ্ছি। মিনিট কয়েক পরে একটা ক্যাডিল্যাক গাড়ি দরজার কাছে এসে দাঁড়ালো। ব্যোমকেশ বাথরুম থেকে বেরোলে তাকে সব কথা বললাম এবং জানালা দিয়ে গাড়িটা দেখালাম। দেখে শুনে সে আপত্তি করল না। আমরা ক্যাডিলাকে চেপে রওনা হলাম। কলকাতা শহরে রসময় সরকারের গোটা পাঁচেক সোনাদানা হিরে জহরাতের দোকান আছে, কিন্তু তার বসতবাড়ি বউবাজারে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি তার দরজায় এসে দাঁড়ালো। রসময় সরকারের বাড়িটা সাবেক ধরনের। একেবারে ফুটপাতের ধার থেকে ৩ তলা উঠেছে। মাঝখানে ওপরতলায় যাওয়ার দরজাহীন সিঁড়ি, দুপাশে দোকানের সারি। গৃহস্বামী উপরের 2টো তলা নিয়ে থাকেন। সিঁড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। গাড়ি গিয়ে থামতেই দরজা খুলে একটি যুবক বের হয়ে এলো। শৌখিন, সুদর্শন চেহারা, বয়স ২৭-২৮। নমস্কার করে বলল, নমস্কার, আমি মণিময় সরকার। বাবা ওপরে আপনাদের জন্যই অপেক্ষা করছেন, আসুন। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। দোতলায় আছে রান্নাঘর, ভাঁড়ার ঘর, চাকরদের থাকার জায়গা এবং তক্তাপোশ পাতা একটা বসবার ঘর। আমরা দোতলা ছাড়িয়ে ৩ তলায় উঠে গেলাম। এই ৩ তলায় গৃহস্বামী সপরিবারে বসবাস করেন। ৩ তলায় উঠলেই গৃহস্বামীর আর্থিক অবস্থার পরিচয় পাওয়া যায়। বিলেতি তালা লাগানো ভারী দরজায় রেশমি পর্দা, মেঝেতে পুরু গালিচা। ড্রয়িং রুমটি দামি আসবাব দিয়ে সাজানো। গদি মোড়া সোফা সেটের মাঝখানে কাশ্মীরি কাঠের নিচু টেবিল, 2টি জানলার মাঝখানে বইয়ের আলমারি, দেওয়ালে পারসিক ছবি আঁকা, ট্র্যাপেস্ট্রি ইত্যাদি। আপাতত ঘরটা একটু অবিন্যস্ত। মণিময় আমাদের ঘরে নিয়ে গিয়ে বলল, বাবা, বাবা, ব্যোমকেশবাবু এসেছেন। দেখলাম রসময় সরকার একটা চেয়ারে বসে ডান পা সামনের দিকে ছড়িয়ে রেখেছেন এবং একটি বিবাহিতা যুবতী তার পায়ের কাছে বসে আঙুলে সেঁক দিচ্ছে। রসময়বাবুর বয়স অনুমান ৫০। ভারী গড়নের শরীর, মাংসল মুখ এখনও বেশ দৃঢ় আছে। আমাদের দেখে তিনি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেও আবার বসে পড়লেন।
আমার ও ব্যোমকেশের দিকে একে একে চোখ ফিরিয়ে 2 হাত জোড় করে ব্যোমকেশকে বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আমি সব দিক দিয়েই বড় কাবু হয়ে পড়েছি জানেন। আপনি আপনারা এসেছেন, আমি বাঁচলাম। বসুন বসুন অজিত বাবু। আমাদের মধ্যে কে ব্যোমকেশ তা প্রশ্ন না করেও তিনি বুঝেছেন রসময় সরকার বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাতে সন্দেহ নেই। আমরা সোফায় পাশাপাশি বসলাম। ব্যোমকেশ বলল, পায়ে বাত ধরেছে দেখছি। বাত রোগটা মারাত্মক নয়, কিন্তু বড় কষ্টদায়ক। আর বলবেন না, আমার শরীর এমনিতে বেশ ভালোই, কিন্তু এই বাতে আমাকে পঙ্গু করে ফেলেছে। ছেলেবেলা ফুটবল খেলতাম, ওই ডান পায়ের বুড়ো আঙ্গুলটা ভেঙে গেছিল। এখন এমন দাঁড়িয়েছে, আকাশের এক কোণে রুমালের মতো মেঘ উঠলেও বুড়ো আঙ্গুলে চিরিক মারতে থাকে। কিন্তু সে যাক। বৌমা, এদের জন্য চা নিয়ে এসো। বউটি এতক্ষণ মাথা নিচু করে শ্বশুরের পায়ে সেঁক দিচ্ছিল। সুন্দরী মেয়ে, কিন্তু তার মুখে পারিবারিক বিবাদের ছায়া পড়েছে। সে ওঠার উপক্রম করতেই ব্যোমকেশ বলল, না না, চায়ের দরকার নেই, আমি চা খেয়েই বেরিয়েছি। উনি শ্বশুরের পদসেবা করছেন, করুন। রসময় একটু হাসলেন। বউটি আবার বসে পড়ল। রসময় বললেন, আচ্ছা তবে থাক। মনি, সিগারেট নিয়ে এসো। মণিময় এতক্ষণ একটি চেয়ারের পেছনে দাঁড়িয়েছিল। সে চলে গেলে রসময় বউটির পানে সস্নেহ নজরে তাকিয়ে বললেন, বড় লক্ষ্মী বৌমা আমার জানেন। গিন্নি ছোট ছেলেকে নিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছেন, এখন ওর হাতেই সংসার। অবশ্য ওকে দিয়ে পদসেবা আমি করাই না, কিন্তু চাকরটা। এই পর্যন্ত বলে রসময় থেমে গেলেন। তারপর গলার স্বর পাল্টিয়ে বললেন, যাকে বাজে কথা থাক, কাজের কথায় আসি। আপনি অনুগ্রহ করে এসেছেন, আপনার অমূল্য সময় আমি নষ্ট করব না। ব্যোমকেশ বাবু, কাল রাত্রে আমার বাড়িতে এমন এক অঘটন ঘটে গেছে যা কখনো হয়নি। একটা হীরের নেকলেস। ব্যোমকেশ বলল, সব কথা গোড়া থেকে বলুন, সংক্ষেপ করবেন না। মনে করুন আমি কিচ্ছু জানি না। মণিময় একটি 555 মার্কা সিগারেটের টিন ঢাকনি ঘুরিয়ে খুলতে খুলতে ঘরে ঢুকল। সিগারেটের টিন আমাদের সামনে রেখে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। আমরা সিগারেট ধরালাম। রসময়বাবু বলতে আরম্ভ করলেন, কলকাতা শহরে আমার 5টা জুয়েলারির দোকান আছে। বড় কারবার, বছরে প্রায় 30 লক্ষ টাকার কেনা বেচা হয়। অনেক বিশ্বাসী প্রবীণ কর্মচারী আছেন। আমার যখন শরীর ভালো থাকে আমি দেখাশুনো করি। 2 বছর থেকে মনিও যাতায়াত শুরু করেছে। কলকাতার বাইরে ভারতের সর্বত্র আমাদের কাজ কারবার হয়। মুম্বাই, মাদ্রাজ, নয়াদিল্লি, যেখানে যত বড় জহুরি আছে সকলের সঙ্গে আমাদের লেনদেন। কখনো আমাদের কাছ থেকে তারা হীরে জহরত কেনে, কখনো আমরা তাদের কাছ থেকে কিনি। জহুরি ছাড়াও সাধারণ খরিদ্দার তো আছেই। রাজা রাজরা থেকে ছাপোষা গৃহস্থ সবাই আমাদের খদ্দের। মাসখানেক আগে দিল্লি থেকে রামদাস চোকসি নামে একজন বড় জহুরি আমার কাছে এলো। রাজস্থানের কোন রাজবাড়িতে মেয়ের বিয়ে, 10 লাখ টাকার গয়নার ফরমাশ পেয়েছে। কিন্তু সব গয়না সে নিজে গড়তে পারবে না। আমাকে দিয়ে একটা হীরের নেকলেস গড়িয়ে নিতে চায়। ডিজাইন দেখে হীরে বাছাই করে দাম কষা হলো 57,000 টাকা। 1 মাসের মধ্যে গয়না গড়ে দিল্লিতে রামদাসের কাছে পৌঁছে দিতে হবে। গয়না তৈরি হলো। আমার ইচ্ছে ছিল আমি নিজেই গিয়ে গয়নাটা দিল্লিতে পৌঁছে দিয়ে আসব, কিন্তু গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথাটা চাগার দিয়ে উঠল। কি উপায়? অত দামি গয়না কর্মচারীদের হাতে পাঠাতে সাহস হয় না। শেষ পর্যন্ত ঠিক হলো মণিময় যাবে আমার বদলে। আজ ওর যাবার কথা। আমি একদিন বাড়ি থেকে বেরোতেই পারিনি। মণি কাজকর্ম দেখেছে। নেকলেসটা তৈরি হবার পর বড় দোকানের সিন্দুকে রাখা ছিল।
কাল সন্ধেবেলা মণি সেটা বাড়িতে নিয়ে এলো। এখন আমার বাড়ির কথা বলি। আমার স্ত্রী ছোট ছেলে হিরণময়কে নিয়ে তীর্থ করতে বেরিয়েছেন, অর্থাৎ দাক্ষিণাত্য বেড়াতে গেছেন। বাড়িতে আমি আছি, মণিময় আর বৌমা। দোতলায় থাকে দুজন চাকর, বামুন, ড্রাইভার আর আমার খাস চাকর ভোলা। এই কজন নিয়ে বর্তমানে আমার সংসার। কাল বিকেলে মণি যখন নেকলেস নিয়ে আমার বাড়ি এলো, আমি তখনই চেয়ারে বসেছিলাম। আমার খাস চাকর ভোলা পায়ে মালিশ করে দিচ্ছিল। মণি নেকলেসের কেস আমার হাতে দিয়ে বলল, এই না বাবা। আমি ভোলাকে ছুটি দিলাম, সে চলে গেল। তখন আমি কেস খুলে গয়নাটা পরীক্ষা করলাম, সব ঠিক আছে। তারপর বৌমাকে ডেকে বললাম, বৌমা, কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে সেলাই করে দাও। বৌমা এক টুকরো কাপড় এনে এখানে বসে বসে সুঁচ সুতো দিয়ে সেলাই করে দিলেন। ব্যোমকেশ এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল, এখন মুখ তুলে বলল, মাফ করবেন, গয়নার বাক্সটা আকারে আয়তনে কত বড়? রসময়বাবু দ্বিধাভরে এদিক ওদিক তাকিয়ে বললেন, মানে কত বড়? কত বড়? মোটেই বড় নয়, এই ধরুন। বাবা ইতস্তত করছেন দেখে মণিময় বইয়ের সেলফ থেকে একটা বই এনে ব্যোমকেশের হাতে দিল, বলল, এই সাইজের বাক্স? রসময় বললেন, হ্যাঁ, ঠিক ওই সাইজের। অবশ্য বাক্সটা কুমিরের চামড়ার, তার ভেতরে মখমলের খাঁজ কাটা ঘর। বইটি 16 পেজি, ক্লাউন সাইজের, পৃষ্ঠা আন্দাজ 300। ব্যোমকেশ বইটা মণিময়কে ফেরত দিয়ে বলল, বুঝেছি। তারপর বলুন। রসময়বাবু আবার বলতে আরম্ভ করলেন, তারপর মণি চা খেয়ে ক্লাবে চলে গেল। আমি গয়নার কেসটা হাতে করে আবার অফিস ঘরে গেলাম। পাশেই আমার অফিস ঘর। বাড়িতে বসে কাজকর্ম করার দরকার হলে ওখানে বসেই করি। একটা সেক্রেটারিয়েট টেবিল আছে, তার দেরাজে দরকারি কাগজপত্র থাকে। আমি গয়নার কেস দেরাজে রেখে দিলাম। বাড়িতে একটা লোহার সিন্দুক আছে বটে, কিন্তু গিন্নি তার চাবি নিয়ে চলে গেছেন। আমার অন্যায় হয়েছিল, অত বেশি দামি জিনিস খোলা দেরাজে রাখাটা উচিত হয়নি। কিন্তু আমার বাড়ির যেরকম ব্যবস্থা, তাতে আশঙ্কার কোনো কারণ ছিল না। চাকর বাকর দোতলায় থাকে, ডেকে না পাঠালে ওপরে আসে না। অন্য লোকেরও কোনো যাতায়াত নেই, তাই এখান থেকে গয়না চুরি যেতে পারে এ সম্ভাবনা আমার মনেই আসেনি। রাত্রি আন্দাজ 9টার সময় আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। আমাদের খাবার ব্যবস্থা অবশ্য দোতলায়, কিন্তু এই বাতের ব্যথাটা হয়ে অবধি বৌমা ওপরই খাবার এনে দেন। খাওয়া সেরে আমি একটা বই নিয়ে বসলাম, বৌমাও খেয়ে নিলেন। মনির ক্লাব থেকে ফিরতে প্রায়ই দেরি হয়, তাই তার খাবার বৌমা মশার ঘরে ঢাকা দিয়ে রাখলেন। 10টার সময় আমি ভোলাকে ডাকবার জন্য ঘন্টি বাজালাম। তারপর শুতে গেলাম। আমার বেতো শরীর, শোবার পর হাত পা টিপে না দিলে ঘুম আসে না। ভোলাই রোজ টিপে দেয়, তারপর আমি ঘুমিয়ে পড়লে চলে যায়। ভোলা খুব কাজের চাকর। বছর দেড়েক আমার কাছে আছে। জুতো বুরুশ করা, জামা কাপড় গিলে করা, 5 ফরমাস খাটা, হাত পা টেপা, সব কাজও করে। কাল বৌমা সদরদর খুলে দিলেন, ভোলা এসে আমার হাত পা টিপে দিতে লাগলো। আমি ক্রমে ক্রমে ঘুমিয়ে পড়লাম। তারপর কখন যে ভোলা চলে গেছে জানতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙল মনির ডাকে। ও আমার বিছানার উপর ঝুঁকে ডাকছে, বাবা, ও বাবা। আমি ধর্মরিয়ে উঠে বললাম, কিরে? মনি বলল, নেকলেসটা কোথায় রেখেছেন? আমি বললাম, টেবিলের দেরাজে। কেন? ও বলল, কই, সেখানে তো নেই। আমি ছুটে গিয়ে দেরাজ খুললাম। নেকলেসের বাক্স নেই। সব দেরাজ হাতড়ালাম, কোথাও নেই। মনের অবস্থা বুঝতেই পারছেন। মনিকে জিজ্ঞাসা করলাম, তুই এত রাত্রে কি করে জানলি? সে বলল, ব্যোমকেশ হাত তুলে রসময়কে থামালো। মণিময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, রাত্রি তখন কটা? মণিময় বেশ কিছুটা গুটিয়ে গিয়ে বলল, প্রায় 12টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট হবে।
রাত 12টার সময় কোনো কারণে কি আপনার সন্দেহ হয়েছিল যে নেকলেস চুরি গেছে? কি করে সন্দেহ হলো? সব কথা খুলে বলুন। মণিময় যেন আরও কিছুটা গুটিয়ে গেল। বাবার দিকে একটা চোরা চাউনি হেনে খুব ধীর গতিতে বলতে আরম্ভ করল। কাল আমার ক্লাব থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছিল। ক্লাবে ব্রিজ ড্রাইভ চলছে। আমি কোথায় ক্লাব? নাম কি? ক্লাবের নাম খেলাধুলা। খুব কাছেই, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। সব রকম ঘরোয়া খেলার ব্যবস্থা আছে। এই ধরুন তাস, পাশা, পিংপং, বিলিয়ার্ডস। কাল ব্রিজ ড্রাইভ শেষ হতে রাত হয়ে গেল। আপনি হেঁটে ক্লাবে যান? আগে হ্যাঁ, খুব কাছে, তাই হেঁটেই যাই। কাল যখন ক্লাব থেকে বেরোলাম তখন 11:45। রাত নিশুতি। আমাদের বাড়ির সদর দরজার ঠিক সামনে একটা ল্যাম্পপোস্ট আছে। আমি যখন বাড়ির প্রায় 30-40 গজের মধ্যে এসেছি তখন দেখলাম আশেপাশের দোকান সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা লোক ঠিক আমাদের দোরের সামনে দাঁড়িয়ে আছে। লোকটা বোধহয় আমার পায়ের শব্দ শুনতে পেয়েছিল, ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর চট করে বাড়িতে ঢুকে পড়ল। দূর থেকে মনে হলো ভোলা চাকর। কাছে এসে দেখলাম দরজা ভেজানো রয়েছে। অন্যদিন আমি 10টা-10:30টার মধ্যে বাড়ি ফিরি, কিন্তু সদর দরজাটা আগেই বন্ধ হয়ে যায়। আজ খোলা রয়েছে। আমার কেমন যেন খটকা লাগলো। সদর দরজায় হুড়কো লাগিয়ে উপরে উঠে গেলাম। দোতলায় চাকররা ঘুমোচ্ছে, কারুর সারা শব্দ নেই। তেতলায় উঠতেই স্ত্রী এসে দরজা খুলে দিলেন। আপনি বোধহয় লক্ষ্য করেছেন, তেতলার দরজায় বিলিতি গা তালা লাগানো। ভিতর থেকে বন্ধ করে দিলে বিনা চাবিতে বাইরে থেকে খোলা যায় না। আমি স্ত্রীকে বললাম, বাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল। উনি বললেন উনিও দেখেছেন। দেখেছেন? ব্যোমকেশ বউটির দিকে চোখ ফেরালো। বউটি লজ্জা পেয়ে গেল, মুখটা রাঙা হয়ে উঠল। রসময় তাকে উৎসাহ দিয়ে বললেন, লজ্জা কি বৌমা? যা দেখেছ ব্যোমকেশ বাবুকে বলো। বউটি তখন লজ্জা জড়ানো গলায় থেমে থেমে বলল, কাল রাত্রিরে আমি ওর ক্লাব থেকে ফিরতে দেরি হচ্ছিল। আমি জানলার কাছে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার পর হঠাৎ দেখলুম ঠিক আমাদের দরজার সামনে ফুটপাতের ওপর কে একজন দাঁড়িয়ে রয়েছে। আমি ঝুঁকে দেখবার চেষ্টা করলুম, কিন্তু দেখতে পেলুম না। তারপরে লোকটা অদৃশ্য হয়ে গেল। মনে হলো দরজায় ঢুকে পড়ল। সেই সময় দেখতে পেলুম উনি আসছেন। লোকটা যেন ওনাকে দেখেই ভেতরে ঢুকে পড়ল। তারপর আমি গিয়ে তেতলার দরজা খুলে দিলুম। উনি এলেন। লোকটাকে চিনতে পেরেছিলেন? বউটি মাথা নাড়ল। না, উপর থেকে তার মুখ দেখা যাচ্ছিল না, তবে মনে হয়েছিল চাকরদের মধ্যেই কেউ হবে। ব্যোমকেশ মণিময়কে বলল, তারপর কি হলো? স্ত্রীর কথা শুনে সন্দেহ আরো বেড়ে গেল। নেকলেসটা বিকেলবেলায় এনেছি। সেটা বাবা নিশ্চয়ই টেবিলের দেরাজে রেখেছেন, কারণ সিন্ধুকের চাবি নিয়ে মা চলে গেছেন। আমি চুপি চুপি বাবার অফিস ঘরে গেলাম। আলো জেলে দেরাজগুলো খুলে দেখলাম নেকলেসের কেস নেই। আরও যেখানে যেখানে রাখা সম্ভব সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। ভীষণ ভয় হলো। তখন বাবাকে ডেকে তুললাম। মণিময় চুপ করে গেল। ব্যোমকেশ নিবিষ্ট মনে আরও একটি সিগারেট ধরালো। তারপর সপ্রশ্ন চোখে রসময়ের দিকে তাকালো। রসময় আবার গল্পের সূত্র তুলে নিলেন। যখন নিঃসংশয় বুঝলাম নেকলেস চুরিয়ে গেছে, তখন সব সন্দেহ পড়ল ভোলার ওপর। ভেবে দেখুন, আমার তেতলার সদর দরজায় ইয়েল লক লাগানো। ভেতর থেকে বাইরে যাওয়া সহজ, কিন্তু বাইরে থেকে ভেতরে আসা সহজ নয়। রাত্রি 10টার পর চাকরদের মধ্যে একমাত্র ভোলাই ভেতরে ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভোলা কখন যে উঠে গেছে জানি না। হয়তো সে 11:15টার সময় উঠে গেছে। দেরাজ থেকে নেকলেস নিয়ে চুপি চুপি বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। নিচে হয়তো তার স্বরের লোক ছিল। ব্যোমকেশ মণিময়কে জিজ্ঞেস করল, আপনি একটা লোকই দেখেছিলেন? আগে হ্যাঁ, দ্বিতীয় জনপ্রাণী সেখানে ছিল না। ব্যোমকেশ এবার বউটির দিকে ফিরে বলল, আর আপনি? আমিও একজনকেই দেখেছিলাম। আমি সারাক্ষণ নিচের দিকেই তাকিয়েছিলাম, আর কেউ থাকলে দেখতে পেতাম। ব্যোমকেশ কিছুক্ষণ নীরবে সিগারেট টানল। শেষে
রসময়কে বলল, তারপর আপনি কি করলেন? তখন 12টা বেজে গেছে। বাপদাটা পরামর্শ করে থানায় টেলিফোন করলাম। মণি নিচে নেমে সদর দরজা দাঁড়িয়ে রইল, যাতে বাড়ি থেকে কেউ বেরোতে না পারে। থানার বড় দারোগা অমরেশ বাবুর সঙ্গে আমার পরিচয় আছে, বিশিষ্ট ভদ্রলোক। ভাগ্যক্রমে তিনি থানায় উপস্থিত ছিলেন। ফোন পেয়ে তক্ষুনি 3-4 জন লোক নিয়ে এসে পড়লেন। প্রথমে দোতলার ঘরগুলো খানাতল্লাশ হলো। চাকরেরা সবাই ঘুমোচ্ছিল, ভোলাও ছিল। পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি করল, কিন্তু নেকলেস পাওয়া গেল না। অমরেশ বাবু তখন তেতলা খানা তল্লাশ করলেন। বলা যায় না, চোর হয়তো নেকলেসটি চুরি করে এখানেই কোথাও রেখেছে, পরে তাক বুঝে সরাবে। কিন্তু এখানেও নেকলেসটি পাওয়া গেল না। অমরেশবাবু তারপর ভোলাকে জেরা আরম্ভ করলেন। ভোলা স্বীকার করল সে নিচে নেমে গেছিল। সে বলল, আন্দাজ 11টার সময় আমি ঘুমিয়ে পড়েছি দেখে সে দোতলায় নেমে যায়। অন্য চাকরেরা তখন ঘুমিয়ে পড়েছিল। ভোলাও শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম এলো না। তখন সে খোলা হাওয়ার খোঁজে নিচে গিয়ে ফুটপাতে দাঁড়ালো। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি তা সে জানত না। সে ফুটপাতে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পেল মণি আসছে। তখন সে তাড়াতাড়ি ফিরে এসে আবার শুয়ে পড়ল, কারণ রাত্রিরে চাকর বাকরের বাইরে যাওয়ার কড়া বারণ আছে। এই তার বয়ান। নেকলেসের কথা সে জানে না। অমরেশের জেরায় আরো জানা গেল, ভোলার 2 ভাই কলকাতায় থাকে। মেছুয়া বাজারে তাদের বাসা। ভাইদের সঙ্গে ভোলার বিশেষ দহরম মহরম নেই, তবে হাতে কাজ না থাকলে মাঝে মাঝে তাদের বাসায় দেখা করতে যায়। অমরেশবাবু যতক্ষণ ভোলাকে সওয়াল জবাব করছিলেন, ততক্ষণ তার সঙ্গীরা রাস্তার দুপাশে তল্লাশ করছিল। আনাচে কানাচে ডাস্টবিন সব খুঁজে দেখছিল। মণিও তাদের সঙ্গে ছিল, কিন্তু কিছুই পাওয়া গেল না। এইসব ব্যাপারে ভোর হয়ে গেল। অমরেশবাবু দোতলায় একজন লোক রেখে চলে গেলেন। ভোলাকে বলে গেলেন, এ বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলেই গ্রেপ্তার করা হবে। তারপর যত বেলা বাড়তে লাগলো, ততই আমার মনটা অস্থির হয়ে উঠতে লাগলো। অমরেশবাবু কাজের লোক, চেষ্টার ত্রুটি করবেন না, কিন্তু আমি আর স্থির থাকতে পারলাম না। ব্যোমকেশবাবু, আপনাকে ফোন করলাম। আপনি আমার নেকলেস উদ্ধার করে দিন। আপনি ছাড়া এ কাজ আর কেউ পারবে না। ব্যোমকেশ একটু হাসল, বলল, আমার উপরে আপনার এত বিশ্বাস, আশা করি বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। ভোলা চাকর তো বাড়িতেই আছে? হ্যাঁ, দোতলার ঘরে আছে। তাকে একবার ডেকে পাঠালে 2-4টা প্রশ্ন করে দেখতাম। বেশ তো। রসময় ছেলের দিকে তাকালেন। মণিময় চলে গেল এবং কিছুক্ষণ পরে ভোলাকে নিয়ে ফিরে আসলো। ভোলা চাকরের চেহারা সাধারণত ভৃত্য শ্রেণীর লোকের চেহারা থেকে আলাদা নয়। এক জাতীয় মুখ আছে যা বয়স বাড়ার সাথে সাথে শীর্ণ ও হাড় সর্বস্ব হয়ে পড়ে। উঁচু নাক ও ছুঁচালো চিবুক প্রাধান্য লাভ করে। ভোলার মুখ সেই জাতির। দেহ বেজায় বাঁশের মতো পাকানো। বয়স 40-এর কাছাকাছি। তার চোখের দৃষ্টিতে ভয়ের চিহ্ন নেই, কিন্তু সংযত সতর্কতা আছে। ব্যোমকেশ তাকে আপাদমস্তক মেপে নিয়ে তারপর বলল, তোমাকে 2-একটা প্রশ্ন করতে চাই। ভোলা সহজভাবে বলল, আজ্ঞে। নাম কি? আজ্ঞে ভোলানাথ দাস। দেশ কোথায়? মেদিনীপুর জেলায়। কলকাতায় কতদিন আছো? আজ্ঞে তা বছর 15 হবে। তোমার 2 ভাই কলকাতায় থাকে? আজ্ঞে হ্যাঁ, মেছো বাজারে বাসা নিয়ে একসঙ্গে থাকে। তুমি ভাইদের সঙ্গে থাকো না? আজ্ঞে আমি যেখানে চাকরি করি সেইখানেই থাকি। ভাইদের সঙ্গে বনিবনা আছে? আজ্ঞে বিয়ে বনিবনাও নাই, তবে দাদারা লেখাপড়া জানা লোক। আমি মুখ্য। তোমার দাদারা কি কাজ করে? বড়দা পোস্ট অফিসে কাজ করে, আর মেজদা কর্পোরেশনের জমাদার। তুমি বিয়ে করনি? আগে করেছিলাম, বউ মরে গেছে। এ বাড়িতে কতদিন কাজ করছো? 1.5 বছর। তার আগে কোথাও কাজ করেছো? অনেক জায়গায় কাজ করেছি। কি কাজ? আগে পা টেপা চাকরের কাজ।
অন্য কাজ করার বিদ্যা আমার নাই। বিদ্যা না থাকে বুদ্ধি যথেষ্ট আছে সেই বিষয়ে সন্দেহ নেই। যে বুদ্ধি নিজেকে প্রচ্ছন্ন করে রাখতে পারে সেই বুদ্ধি। ব্যোমকেশ আবার আরম্ভ করল। সকলে সন্দেহ করেন তুমি হীরের নেকলেস চুরি করেছ। ভোলা চেঁচামেচি করল না, শান্তভাবে অস্বীকার করল। আগে হীরের নেকলেস আমি চোখে দেখি নাই। কাল যখন মণিময়বাবু নেকলেসের বাক্স এনে রসময়বাবুকে দেন, তখন তুমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলে। একটা বাক্স এনে দিয়েছিলেন, বাক্সে কি আছে আমি জানতাম না। কিছু আন্দাজ করতে পারোনি? রসময়বাবু যখন বাক্স খোলার আগে তোমাকে চলে যেতে বলেন, তখনও কিছু আন্দাজ করনি? আগে না। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঁচকে চুপ করে রইল। তারপর হঠাৎ চোখ তুলে বলল, কাল সন্ধ্যার পর তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে? এতক্ষণে ভোলার চোখে কিছুটা চিন্তার ছাপ দেখা দিল, কিন্তু সে সহজ সুরেই বলল, আগে বেরিয়েছিলাম, একটা গামছা কেনবার ছিল, তাই বৌদিদির কাছে ছুটি নিয়ে বেরিয়েছিলাম। ব্যোমকেশ বউটির দিকে তাকালো। বউটি ঘাড় হেলিয়ে সায় দিল। রসময়বাবুর মুখ দেখে মনে হলো তিনি এ খবর জানতেন না। মণিময় জানত না, কারণ সে তার আগেই ক্লাবে চলে গিয়েছিল। কিন্তু ব্যোমকেশ জানল কি করে? অন্ধকারে ঢিল ছুঁড়েছে? সে ভোলাকে জিজ্ঞেস করল, কতক্ষণ বাইরে ছিলে? ঘন্টা খানেক। গামছা কিনতে 1 ঘন্টা লাগলো? আগে গামছা কিনে খানিক এই দিক ওদিক ঘুরে বেরিয়েছিলাম। কারোর সঙ্গে দেখা করনি? আগে না। তোমার বন্ধু বান্ধব কেউ নেই এখানে? আগে চেনাশোনা 2-1 আছে, বন্ধু নাই। যাক, কাল রাত্রে খাওয়া দাওয়ার পর তুমি রসময়বাবুর পা টিপে দিয়েছিলে? আগে রোজ টিপে দিই। কাল কটা অবধি পা টিপে দিয়েছিলে? ঘড়ি দেখিনি, আন্দাজ 11টা হবে। তুমি যখন দোতলায় নেমে গেলে, অন্য চাকরেরা জেগেছিল? আগে না, ঘুমিয়ে পড়েছিল। কেউ জেগেছিল না? কেউ না। ভারী আশ্চর্য। যা হোক, তুমি তারপর কি করলে? শুয়ে পড়লে? আগে হ্যাঁ। তবে রাত 12টার সময় রাস্তায় বেরিয়েছিলে কেন? আগে অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুম এলো না, তখন নিচে নেমে এলাম। ভেবেছিলাম খোলা জায়গায় খানিক দাঁড়ালে ঘুম আসবে। কতক্ষণ ফুটপাতে দাঁড়িয়েছিলে? 2-3 মিনিটের বেশি নয়। দাদাবাবু যে ক্লাব থেকে ফেরেননি তা জানতাম না। দেখলাম তিনি আসছেন, তাই তাড়াতাড়ি চলে এলাম। সিঁড়ির দরজা বন্ধ করেছিলে? আগে দাদাবাবু আসছেন, তাই আর বন্ধ করিনি। ব্যোমকেশ আরেকবার ভোলার আপাদমস্তক খুঁটিয়ে দেখল। মনে হয় মনে মনে তার স্থির বুদ্ধির প্রশংসা করল। তারপর শুকনো গলায় বলল, আচ্ছা, তুমি এখন যেতে পারো। ভোলা চলে গেল। সদর দরজা বন্ধ করার আওয়াজ পেলে রসময় জিজ্ঞাসু চোখে ব্যোমকেশের দিকে তাকালেন। কি মনে হলো? ব্যোমকেশ বিমর্ষভাবে বলল, ভারী হুঁশিয়ার লোক। তবে কাল সন্ধেবেলা যে বেরিয়েছিল তা স্বীকার করেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ কিছুই হয় না, তবে ওর যদি কেউ শরের লোক থাকে, চুরির আগে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছিল, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? তা বটে। ভোলা সম্বন্ধে আর বেশি আলোচনা হলো না। দরজায় টোকা পড়তে মণিময় চলে গেল এবং অবিলম্বে পুলিশ দারোগার পোশাক পরা এক ভদ্রলোককে নিয়ে হাজির হল। লম্বা চওড়া চেহারা, ব্যক্তিত্ববান পুরুষ। দারোগা অমরেশবাবু, সন্দেহ নেই। রসময়বাবু ওঠার উপক্রম করে সবিনয়ে বললেন, এ কি অমরেশবাবু? কি খবর? আপনি আবার এলেন যে? অমরেশবাবু চেয়ারে বসে পড়ে এক নিঃশ্বাসে বললেন, মিছো বাজারে গিয়েছিলাম ভোলার ভাইদের বাসা খানা তল্লাশ করতে, কিন্তু এই সময়ে আমাদের উপর নজর পড়ায় তিনি থেমে গেলেন। রসময়বাবু অপ্রতিভভাবে পরিচয় করিয়ে দিলেন, ইন্সপেক্টর মন্ডল, ইনি ব্যোমকেশ বক্সী, বোধহয় নাম শুনেছেন। অমরেশবাবু খাড়া হয়ে বসলেন, আনন্দিত হয়ে বললেন, বিলক্ষণ! ব্যোমকেশ বক্সীর নাম কে না শুনেছে? আপনি, আপনার নাম প্রমোদ বড়াটের কাছেও শুনেছি মশাই। প্রমোদকে মনে আছে? গোপাল কলোনির ব্যাপারে তদন্ত করেছিল। প্রমোদ আমার বন্ধু। প্রমোদ বাবুকে খুব মনে আছে, ভারী বুদ্ধিমান লোক। সে আপনার পরম ভক্ত, তার কাছে আপনার অদ্ভুত ক্ষমতার গল্প শুনেছি।
তা আপনিও এই নেকলেস চুরির ব্যাপারে আছেন নাকি? বেশ বেশ, আপনাকে পাওয়া তো ভাগ্যের কথা। প্রমোদের মুখে শুনেছি আপনার খ্যাতির লোভ নেই, কেবল সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট। ব্যোমকেশ মুখ টিপে হাসল। ইন্সপেক্টর মণ্ডল, যার যা আছে সে তা চায় না, এই প্রকৃতির নিয়ম। এ ব্যাপারে খ্যাতি যদি কিছু প্রাপ্য হয় আপনিই পাবেন, আমি মজুরি পেলেই সন্তুষ্ট হব। মজুরি বলবেন না ব্যোমকেশ বাবু, সম্মান দক্ষিণা। যদি আমার নেকলেস ফেরত পাই আপনার সম্মান রাখতে আমি ত্রুটি করব না। সে যাক, আপনি ভোলার ভাইদের বাসা সার্চ করেছেন তো, কিন্তু কিছুই পেলেন না? কিছু পেলাম না, ওরা ভাইয়েরা কাজে বেরিয়েছিল, দুই বউ ঘরে ছিল, কিন্তু আতিপাতি করে খুঁজেও কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তারপর বলল, তাহলে আপনার সন্দেহ ভোলা তার ভাইদের সঙ্গে সর করে এই কাজ করেছে? ভাইদের বদলে অন্য কেউ হতে পারে, কিন্তু সরের লোক আছে, নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে? মণিময় বাবু এবং তার স্ত্রী কিন্তু অন্য লোক দেখেননি। ওরা যখন ভোলাকে দেখেছেন তার আগেই হয়তো সরের লোক মাল নিয়ে সরে পড়েছে। মণিময় বাবু স্ত্রী অনেকক্ষণ ধরে জানলায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলেন, সরের লোক এলে উনি তাকে দেখতে পেতেন নাকি? দুইজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তারপর অমরেশবাবু দ্বিধা ভরে প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় ভোলার কাজ নয়? এখন কিছু মনে হচ্ছে না। তত্ত্বতল্লাশ যা করার সবই আপনি করেছেন, কিছুই বাকি রাখেননি। এখন শুধু ভেবে দেখতে হবে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। এখন উঠি, যদি কিছু ভেবে পাওয়া যায় আপনাদের জানাবো। ঘরে ফিরে জিজ্ঞেস করলাম, তোমার সন্দেহটা কার ওপর? ব্যোমকেশ পাঞ্জাবি খুলতে খুলতে বলল, 3 জনের ওপর। চমকে উঠে বললাম, 3 জন কারা? ভোলা, মণিময় এবং মণিময়ের স্ত্রী। বলে ব্যোমকেশ স্নান করতে চলে গেল। বসে ভাবতে লাগলাম, সুযোগের দিক দিয়ে 3 জনকেই সন্দেহ করা যায়। রসময়ের দেরাজ থেকে নেকলেস সরানো 3 জনের পক্ষেই সম্ভব। আর মোটিভ? বড় মানুষের ছেলেদের সর্বদাই টাকার দরকার। মণিময় ক্লাবে গিয়ে তাসপাশা খেলে, নিশ্চয়ই বাজি রেখে খেলে। হয়তো অনেক টাকা দেনা হয়েছে, ভয়ে বাবার কাছে বলতে পারছে না। আর মণিময়ের স্ত্রী, মেয়েটি দেখতে শান্তশিষ্ট, কিন্তু তার মুখে উদ্বেগের ছায়া প্রচ্ছন্ন রয়েছে। গয়নার প্রতি স্ত্রী জাতির লোভ অবস্থা বিশেষে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে। কিন্তু যেই চুরি করুক, চোরাই মাল বেমালুম সরিয়ে ফেলল কি করে? সেদিন দুপুরবেলা ব্যোমকেশ আরাম কেদারায় লম্বা হয়ে সারাক্ষণ কড়িকাঠের দিকে তাকিয়ে রইল, কথাবার্তা কিছু বলল না। বিকেলে চা খেয়ে হঠাৎ বলল, চলো একবার ঘুরে আসা যাক। কোথায় ঘুরবে? রসময় বাবুর বাড়ির সামনে ফুটপাতে, জায়গাটা ভালো করে দেখা হয়নি। পায়ে হেঁটে আমাদের বাড়ি থেকে রসময়বাবুর বাড়ির সামনের ফুটপাতে পৌঁছাতে 20 মিনিট লাগলো। কাছাকাছি গিয়ে ব্যোমকেশ এদিক ওদিক তাকাতে লাগলো। বাড়ির দরজার 2 পাশে দোকানগুলি খোলা রয়েছে। একটা হোমিওপ্যাথি ওষুধের দোকান, একটা ঘড়ির দোকান, 2টো জামা কাপড়ের দোকান। সব দোকানেই খরিদ্দারের যাতায়াত, ফুটপাতে পথচারীর ভিড়। রসময়ের বাড়ির তেতলায় গোটা 4 জানলা। ওগুলোর একটা থেকে মণিময়ের বউ রাস্তার দিকে তাকিয়েছিল। চোখ নামিয়ে দেখলাম ব্যোমকেশ হঠাৎ থেমে গেছে এবং এক দৃষ্টিতে রসময়ের সদর দরজার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজা খুলে মণিময় বাইরে এলো। তার পরনে ধুতি, গেঞ্জি, একটা খামের চিঠি। সে দরজার বাইরে এসেই দেয়ালে লাগানো পোস্ট বক্সে চিঠি ফেলে আবার ফিরে যাওয়ার উপক্রম করল। এই যে মণিময় বাবু, কাকে চিঠি লিখলেন? ব্যোমকেশের আওয়াজে মণিময় চমকে তাকালো। আমাদের দেখে সবিনয়ে বলল, এ কি আপনারা, কিছু খবর আছে নাকি? আমার খবর পরে দেবো, আপনি কাকে চিঠি লিখলেন? মণিময় একটু বিষণ্ণ স্বরে বলল, মাকে খবরটা দিলাম, তাড়াতাড়ি ফিরে আসতে লিখলাম, কিন্তু আজ আর চিঠিখানা যাবে না, ডাক বেরিয়ে গেছে, সেই কাল ভোরের ক্লিয়ারেন্সে যাবে। কিন্তু আপনি নিশ্চয়ই ভালো কিছু খবর পেয়েছেন, সত্যি বলুন না। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিছু খবর পাইনি,
কিন্তু এখন পেয়েছি। কি খবর? নেকলেসের সন্ধান পেয়েছেন? পেয়েছি, তবে সব কথা পরে বলবো। এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে। ব্যোমকেশবাবু, একবারটি উপরে আসবেন না? বাবা আপনার কাছ থেকে খবর পাওয়ার জন্য অস্থির হয়ে রয়েছেন। কিছুক্ষণ চিন্তা করে ব্যোমকেশ বলল, না, জরুরি কাজটা আগে সারতে হবে। অজিত, তুমি বরঞ্চ উপরে যাও। রসময় বাবুকে আমার পক্ষ থেকে বলে দিও কাল সকালে তিনি তার নেকলেস ফিরে পাবেন। বলে সে হন হন করে চলে গেল। আমি মণিময়ের সঙ্গে উপরে গেলাম। রসময়বাবু খুবই হতাশ হয়ে পড়েছিলেন। ব্যোমকেশের বার্তা শুনে বারবার উদ্বেগ ভরে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, সত্যি পাবো তো? ঠিক পাবো তো? আমি বললাম, ব্যোমকেশকে কখনো মিথ্যে আশ্বাস দিতে শুনিনি। সে যখন বলছে পাবেন, তখন নিশ্চয়ই পাবেন। তারপর যথারীতি চা, কেক ও 555 নম্বরের সিগারেট খেয়ে ক্যাডিলাকে চড়ে বাড়ি ফিরলাম। সন্ধ্যা পেরিয়ে গেছে, কিন্তু ব্যোমকেশ তখন ফেরেনি। আরো ঘন্টা খানেক পরে ফিরল। জিজ্ঞাসা করলাম, গেছিলে কোথায়? থানায়। অমরেশ বাবুর সঙ্গে দরকার ছিল। কি দরকার? ভীষণ দরকার। তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমার কৌতূহল মেটানোর তার ইচ্ছে নেই দেখে আমি উঠে পড়লাম। খেতে বসে সত্যবতী আমার মুখ লক্ষ্য করে বলল, মুখ গোমরা কেন? তোমার পতিদেবটি একটি কচ্ছপ। সত্যবতী মুখ টিপে হাসল। এত জন্তু থাকতে কচ্ছপ কেন? কচ্ছপ কথা কয় না। ব্যাপার বুঝে সত্যবতীর মুখ সহানুভূতিতে ভরে উঠল। সে বলল, সত্যি বাপু, কি যে রাগ হয়। আচ্ছা, আমাদের না হয় বুদ্ধি একটু কম, তাই বলে কৌতূহল তো কম নয়। তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল শেষ রাতে। ব্যোমকেশ ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে দিল। এই অজিত, ওঠো ওঠো, এখনই বেরোতে হবে। চা তৈরি ছিল। তাড়াতাড়ি ঢকঢক করে খেয়ে ব্যোমকেশের সঙ্গে বেরিয়ে পড়লাম। রাস্তার আলো তখন নেবেনি। ঘুমন্ত শহরটাকে হাজার চোখ মেলে পাহারা দিচ্ছে। কোথায় যাচ্ছি তখন জানি না। কিছু দূর এগোনোর পর বুঝলাম রসময়বাবুর বাড়ির দিকে যাচ্ছি। জিজ্ঞেস করলাম, শেষ রাত্রে রসময়বাবুর সঙ্গে কি দরকার? রসময় বাবুর সঙ্গে দরকার নেই। তবে শেষ রাত্রে বেরোবার কি দরকার ছিল? ছিল জানোই তো, ওস্তাদের মার শেষ রাতে। সোজা কথা না বলে কেবল হেঁয়ালি করবে? ব্যোমকেশ মুচকি হেসে বলল, রসময় বাবুর দেওয়ালে যে ডাকবাক্স আছে তার প্রথম ক্লিয়ারেন্সের সময় হচ্ছে 5টা। আজ যখন ডাকবাক্স খোলা হবে তখন সেখানে উপস্থিত থাকতে চাই। মাথার মধ্যে দপদপ করে কয়েকটা আলো জ্বলে উঠল, কিন্তু অন্ধকার সম্পূর্ণ দূর হলো না। বললাম, কিন্তু কেন? ব্যোমকেশ হাত তুলে বলল, ধৈর্য মানো সখা, ধৈর্য মানো। কয়েকটা গলি ঘুঁজির মধ্যে দিয়ে চলার পর রসময়বাবুর বাড়ির সামনে এলাম। গলি যেখানে বড় রাস্তায় মিলেছে সেখানে দুটো লোক আড়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে। ব্যোমকেশ তাদের সঙ্গে ফিসফিস করে কথা বলল। তারপর আমরাও গলির মুখে আড়াল হয়ে দাঁড়ালাম। হাত ঘড়িতে দেখলাম 5টা বাজতে 10 মিনিট। এখনও রাস্তায় লোক চলাচল শুরু হয়নি। মাঝে মাঝে সবজি বোঝাই ট্রাক গুরু গম্ভীর শব্দে চলে যাচ্ছে। রসময়বাবুর বাড়ির ভেতর অন্ধকার। সামনের ল্যাম্পপোস্ট বন্ধ সদর দরজার ওপর আলো ফেলছে। দরজার পাশে দেওয়ালে গাঁথা ডাকবাক্সের লাল রং অসংখ্য লিফলেটের তলায় চাপা পড়ে গেছে। ওটা যে ডাকবাক্স সেটা সহজে নজরে পড়ে না। একটা একটা করে মিনিট কাটছে। প্রতিটা মিনিটের ধীর পদক্ষেপ নিজের মনে অনুভব করতে পারছি। 5টা বাজল। স্নায়ুপেশি শক্ত হয়ে উঠল। একটা লোক কখন নিঃশব্দে ডাকবাক্সের সামনে এসে দাঁড়িয়েছে, যেন ভৌতিক আবির্ভাব। গায়ে খাকি পোশাক, কাঁধে দুটো বড় বড় ঝোলা। ঝোলা দুটোকে ফুটপাথে নামিয়ে সে পকেট থেকে একটা চাবির গোছা বার করল। তারপর ডাকবাক্সের তালা খুলতে শুরু করল। ব্যোমকেশ হাত নাড়িয়ে ইশারা করল। আমরা শিকারীর মতো নিঃশব্দে এগিয়ে গেলাম। গলির মুখ থেকে বেরিয়ে দেখলাম রাস্তার দুই দিক থেকে আরো দুজোড়া লোক আমাদের মতো ডাকবাক্সের দিকে এগোচ্ছে। নিঃসন্দেহে পুলিশের লোক, কিন্তু গায়ে ইউনিফর্ম নেই।
লোকটা ডাকবাক্সের পাল্লা খুলছে। আমরা গিয়ে তাকে ঘিরে ধরলাম। সে ভয়ে হকচকিয়ে ঘাড় ফিরিয়ে আমাদের 8 জনকে দেখে চট করে ঘুরে দাঁড়ালো। ডাকবাক্সের খোলা পাল্লা পিঠ দিয়ে আড়াল করে ঘোলাটে গলায় বলল, কে, কি চাই? ব্যোমকেশ পড়া সুরে বলল, তোমার নাম ভূতনাথ দাস, তুমি ভোলার বড় ভাই। ভূতনাথ দাসের মুখটা ভয়ে শুকিয়ে গেল। চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে আসার উপক্রম করলো। সে থরথর কাঁপা গলায় বলল, কে কে আপনারা? অমরেশবাবু হুঙ্কার দিয়ে বললেন, আমরা পুলিশ। অমরেশবাবু যে দলের মধ্যে আছেন তা প্রথম লক্ষ্য করলাম। তিনি সামনে এসে দৃঢ়ভাবে ভূতনাথের কাঁধে হাত রাখলেন। বুঝলাম একটু নাটকীয় ভঙ্গিতে ভূতনাথকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। চেষ্টা কাজে লাগলো। ভূতনাথ একেবারে দিশেহারা হয়ে গেল। হঠাৎ তারও সরে কেঁদে উঠল। ওরে বলা, তুই আমার একই সর্বনাশ করলি রে, আমার চাকরি যাবে, আমি যে জেলে যাবো রে। সে থামতেই অমরেশবাবু তার কাঁধে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, কোথায় রেখেছ চোরাইমাল, বের করো। ভূতনাথ অমরেশবাবুর পায়ের ওপর উপুর হয়ে পড়ল। হুজুর, এ পাপ জিনিস আমি ছুঁইনি, ডাক বাক্সের মধ্যেই আছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। পরশু রাত থেকে আজ সকাল পর্যন্ত নেকলেস রসময়বাবুর বাড়ির দেওয়ালে গাঁথা ডাক বাক্সের মধ্যেই আছে। অমরেশবাবু বললেন, বের কর। ভূতনাথ উঠে ডাক বাক্সের দিকে ফিরল। ডাক বাক্সের মধ্যে অনেক চিঠি জমা হয়েছিল। তার মধ্যে হাত ঢুকিয়ে বাক্সের পেছন দিকের কোণ থেকে একটা পার্সেল বের করে আনলো। সাদা কাপড়ে সেলাই করা ক্লাউন 16 পেজি বইয়ের মতো আকার আয়তন। ভূতনাথ সেটা অমরেশবাবুর হাতে দিয়ে কাতর স্বরে বলল, এই নিন বাবু, ধর্ম জানে এর মধ্যে কি আছে, আমি চোখে দেখিনি। এই সময় রসময়ের দরজা খুলে গেল। লাঠিতে ভর দিয়ে রসময় এবং তার পেছনে মণিময় ও তার বউ। সকলের সদ্য ঘুম ভাঙা চোখে বিস্ময় আর উদ্বেগ। রসময়বাবু বললেন, অমরেশবাবু, ব্যোমকেশবাবু, কি হয়েছে? আমার নেকলেস? ব্যোমকেশ অমরেশবাবুর হাত থেকে প্যাকেটটা নিয়ে রসময়ের হাতে দিল। এই নিন আপনার নেকলেস, খুলে দেখুন। বেলা আন্দাজ 9:30টার সময় আমরা দুজনে আমাদের বসার ঘরে চৌকির ওপর মুখোমুখি বসলাম। সত্যবতীকে আরেক প্রস্থ চায়ের ফরমাস দেওয়া হয়েছে। নেকলেস পর্বের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। ব্যোমকেশ বলল, অনর্থক হয়রানি, বুঝলে? ডাক বাক্সটা দোরের পাশেই আছে। এটা যদি প্রথমে নজরে পড়তো তাহলে 5 মিনিটের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যেত। কলকাতা শহরে দেওয়ালে গাঁথা অসংখ্য ডাক বাক্স আছে, কিন্তু চোখে পড়ে না। ডাক বাক্সের রাঙা গায়ে ইস্তেহারের কাগজ জুড়ে তাকে প্রায় অদৃশ্য করে তুলেছে। যারা জানে তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা জানে না তাদের পক্ষে খুঁজে বের করা খুব মুশকিল। প্রথম যখন নেকলেস চুরির বয়ান শুনলাম তখন 3 জনের ওপর সন্দেহ হলো, ভোলা, মণিময় এবং মণিময় স্ত্রী। এদের মধ্যে একজন চোর, কিংবা এমনও হতে পারে যে এদের 3 জনের মধ্যে 2 জন শর করে চুরি করেছে। মণিময় এবং ভোলার মধ্যে শর থাকতে পারে, আবার স্বামী স্ত্রীর মধ্যেও শর থাকতে পারে। ভোলা এবং মণিময় স্ত্রীর মধ্যে সাজস থাকার সম্ভাবনাটা বাদ দেওয়া যেতে পারে। কিন্তু চুরি যেই করুক, চোরাইমাল গেল কোথায়? চুরি জানাজানি হওয়ার 1 ঘন্টার মধ্যে পুলিশ এসে বাড়ির দোতলা, তেতলা খানা তল্লাশি করেছিল, কিন্তু বাড়িতে মাল পাওয়া গেল না। একমাত্র ভোলাই দুপুর রাত্রে রাস্তায় নেমেছিল, কিন্তু সে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, দূরেও যায়নি। অন্য কোনো লোকের সঙ্গে তার দেখাও হয়নি। ভোলা যদি চুরি করে থাকে তবে সে নেকলেস নিয়ে করলো কি? মণিময় এবং তার স্ত্রীর সম্বন্ধেও সেই একই প্রশ্ন, তারা গয়নাটা কোথায় লুকিয়ে রাখলো? কিন্তু 3 জনের ওপর সন্দেহ হলেও প্রধান সন্দেহভাজন ব্যক্তি অবশ্যই ভোলা। মণিময় যখন নেকলেস এনে বাবাকে দিল তখন সে উপস্থিত ছিল। কেসের মধ্যে দামি গয়না আছে তা অনুমান করা তার পক্ষে শক্ত নয়। সন্ধ্যের সময় সে গামছা কেনার ছুতো করে বাইরে গিয়েছিল। এইটাই তার সবচেয়ে বড় সন্দেহজনক কাজ। সে যদি বাইরের লোকের সঙ্গে সাজস করে চুরির মতলব করে থাকে তবে সহকারীকে খবর দিতে যাওয়া তার পক্ষে স্বাভাবিক, কিন্তু সে গয়না চুরি করে সহকারীকে দিল কি করে? তারপর ধরো মণিময়ের কথা। মনে করো মণিময় আর তার স্ত্রীর মধ্যে সাজস ছিল। মনে করো রাত্রি 11টার সময় মণিময় ক্লাব থেকে বেরিয়ে বাড়ি এসেছিল।
বাপের দেরাজ থেকে গয়না চুরি করে আবার বেরিয়ে গেছিল। তারপর গয়নাটা কোথাও লুকিয়ে রেখে 11:45টার সময় বাড়ি ফিরে এসেছিল। অসম্ভব নয়, কিন্তু তা যদি হয় তাহলে ভোলা কি জানতে পারতো না? জানতে পারলে সে কি চুপ করে থাকতো? এই সময় সত্যবতী চা নিয়ে ঘরে ঢুকল এবং আমাদের সামনে চায়ের কাপ রেখে হাসি হাসি মুখে বলল, এই যে কচ্ছপের মুখে বুলি ফুটেছে দেখছি। ব্যোমকেশ কটমট করে তাকালো, কিন্তু সত্যবতী তার রেগে যাওয়া দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, বলছো বলো, এখন আমার হাত জোড়া, পরে কিন্তু আবার বলতে হবে। আমরা কিছুক্ষণ চুপচাপ চা খেলাম। কচ্ছপের উপমাটা ব্যোমকেশের যে পছন্দ হয়নি সেটা বুঝতে কষ্ট হলো না। মনে মনে বেশ খুশি হলাম। এবার সুযোগ পেলেই ওকে কচ্ছপ বলবো। যা হোক, কিছুক্ষণ পর সে আবার বলতে আরম্ভ করলো। মণিময় আর তার বইয়ের ওপর সন্দেহ হয়েছিল, সেটা স্রেফ সুযোগের কথা ভেবে, মোটিভের কথা তখনও ভাবিনি। মণিময়ের মোটা টাকার দরকার হতে পারে, তার বইয়েরও গয়নার প্রতি লোভ থাকতেই পারে, কিন্তু ওদের পারিবারিক জীবন যতটা দেখলাম তাতে চুরি করার দরকার আছে বলে তো মনে হয় না। রসময় বাবু স্নেহময় পিতা, স্নেহময় শ্বশুর, ছেলে এবং পুত্রবধূকে তার অদেয় কিছুই নেই। যা চাইলেই পাওয়া যায় তা কেউ চুরি করে না। ভোলার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা। সুযোগ এবং মোটিভ দুই তার পুরো মাত্রায় আছে। লোকটা ভারী ধূর্ত এবং স্থির বুদ্ধি। হয়তো চাকরিতে ঢুকে অবধি সে চুরির মতলব আঁটছিল এবং মনে মনে প্ল্যান ঠিক করেই রেখেছিল। কাল বিকেল বেলা মস্ত দাও মারার সুযোগ জুটে গেল। বাড়িতে দামি গয়না এসেছে, কিন্তু গিন্নি সিন্ধুকের চাবি নিয়ে তীর্থ করতে চলে গেছেন। ভোলার সাজস ছিল তার বড় ভাই ভূতনাথের সাথে। ভেবে দেখো কেমন যোগাযোগ। ভূতনাথ পোস্ট অফিসে কাজ করে, তার কাজই হচ্ছে রাস্তার ধারের ডাক বাক্স থেকে চিঠি নিয়ে ঝোলায় ভরে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া। হালফিল বউবাজার এলাকায় তার কাজ। সকাল বিকেল দুপুর 3 বার এসে সে ডাক বাক্স পরিষ্কার করে নিয়ে যায়। ভোলা গামছা কেনার ছুতো করে ভূতনাথের কাছে গেল। তাকে বলে এলো সকালবেলা ডাক বাক্স পরিষ্কার করতে গিয়ে সে ওই ডাক বাক্সে একটা প্যাকেট পাবে, সেটা যেন সে নিয়ে না যায়, ডাক বাক্সতেই রেখে যায়। তারপর পুলিশের হাঙ্গামা কেটে যাওয়ার পর সেটা বাড়ি নিয়ে যাবে। সাধারণ ডাক বাক্সে প্যাকেট কেউ ফেলে না, তাই প্যাকেট চিনতে কোনো কষ্ট নেই। বিশেষত এই প্যাকেটে সম্ভবত ঠিকানা লেখা থাকবে না। ভূতনাথ লোকটা ভালো মানুষ গোছের, কিন্তু সে লোভে পড়ে গেল, আর লোভে পাপ, পাপে মৃত্যু। চাকরি তো যাবেই, সম্ভবত শ্রীঘর বাসও হবে। কাল বিকেল পর্যন্ত আমি অন্ধকারেই হাতড়াচ্ছিলাম। তারপর যেই দেখলাম মণিময় ডাক বাক্সে চিঠি ফেলছে, অমনি সব পরিষ্কার হয়ে গেল। ভোলা বলেছিল তার এক ভাই পোস্ট অফিসে চাকরি করে। কে চোর, কি চুরি করেছে, চোরাই মাল কোথায় আছে, কিছুই আর অজানা রইল না। ভোলা সিঁড়ি দিয়ে নেমে টুক করে প্যাকেটটা ডাক বাক্সে ফেলে আবার উপরে উঠে গেছিল। হয়তো দরজার সামনে মিনিট খানেক দাঁড়িয়েছিল হাঁপ নেবার জন্য। মণিময় যে ক্লাব থেকে ফেরেনি এবং মণিময়ের বউ যে জানলায় দাঁড়িয়ে স্বামীর পথ চেয়ে আছে তা স্বাভাবিকভাবেই সে জানত না। আমি যখন ব্যাপার বুঝতে পারলাম তখন সরান অমরেশ বাবুর কাছে চলে গেলাম। ভোলার দাদা ভূতনাথ কি কাজ করে পোস্ট অফিসে খোঁজ নিয়েই জানা গেল। তখন বাকি রইল শুধু আসামিকে ফাঁদ পেতে ধরা এবং স্বীকারোক্তি আদায় করা। দরজায় ঠকঠক শব্দ শুনে দরজা খুললাম। মণিময় দাঁড়িয়ে আছে, হাসি মুখে বলল, বাবা পাঠালেন। ব্যোমকেশ ভেতর থেকে বলল, আসুন মণিময় বাবু। মণিময় ভেতরে এসে বসল। পকেট থেকে একটা ছোট্ট নীল মখমলের কৌটো নিয়ে ব্যোমকেশের সামনে রাখল। বাবা এটি আপনার জন্য পাঠালেন। তিনি নিজেই আসতেন, কিন্তু তার পা। না না, উপযুক্ত ছেলে থাকতে তিনি বুড়ো মানুষ আসবেন কেন? তার নেকলেস পেয়ে তিনি খুশি হয়েছেন তো? মণিময় হেসে ঘাড় নাড়ল। সে আর বলতে, তিনি আমায় বলতে বলেছেন এই সামান্য জিনিসটা আপনার প্রতিবার উপযুক্ত নয়, তবু এটা আপনাকে নিতে হবে। কি সামান্য জিনিস? ব্যোমকেশ কৌটোটা খুলল।
একটা মটরের মতো হিরে ঝকঝক করে উঠল। হীরের আংটি? ব্যোমকেশ সম্মান সহকারে দেখে বলল, ধন্যবাদ। আপনার বাবাকে বলবেন এই আংটি আমি নিলাম, তবে এটাকে দেখে মনে হচ্ছে আমি এর জন্য উপযুক্ত নই। চললেন নাকি? চা খেয়ে যাবেন না? আজ একটু তাড়া আছে, দুপুরের প্লেনে দিল্লি যেতে হবে। ফিরে এসে আরেকদিন আসবো, তখন চা খাবো। মণিময় চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে ভেতর থেকে সত্যবতী ঢুকল। বোধহয় পর্দার আড়ালে ছিল। নরম স্বরে বলল, দেখি দেখি কি পেলে? ব্যোমকেশ আংটির কৌটোটা লুকিয়ে ফেলার তালে ছিল। আমি কেড়ে নিয়ে সত্যবতীকে দিলাম। বললাম, এই নাও, এটা ব্যোমকেশের প্রতিভার উপযুক্ত নয় এবং ব্যোমকেশও এর উপযুক্ত নয়, সুতরাং এটা তোমার। আরে আরে এ কি? আংটিটা দেখে সত্যবতীর চোখ আনন্দে বড় বড় হয়ে গেল। ও মা, হীরের আংটি! ভীষণ দামি আংটি তো। হিরেটারই তো দাম 1000 খানিক। আংটিটা নিজের আঙুলে পড়ে সত্যবতী ঘুরিয়ে ফিরিয়ে দেখল। কেমন মানিয়েছে বলো দেখি? এই যা, মাছের ঝোল চড়িয়ে এসেছি, এতক্ষণে বোধহয় পুড়ে শেষ হয়ে গেল। সত্যবতী আংটি পরে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ব্যোমকেশ তক্তাপোষে শুয়ে পড়ে গভীর নিঃশ্বাস ছাড়ল। বলল, গহনা কর্মণ গতি। আমি বললাম, ঠিক কথা, এবং গহনার গতি গৃহিণীর দিকে।